অপর সম্ভাবনাতেও অস্থির দেশের পুঁজিবাজার, নেতৃত্বের দুর্বলতা ও অনিয়মের কারণে হারাচ্ছে আস্থা, বলছেন বিশ্লেষকরা। শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার। 2.5 লাখ মানুষের চিকিৎসক মাত্র 2 জন, চিকিৎসক সংকটে ভোলার দৌলতখানে চিকিৎসা বন্ধের উপক্রম, ভোগান্তিতে রোগীরা। ইসরায়েলের গ্রেটা থুনবার্গ সহ ফ্লোটিলা কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ, কয়েকদিনের মধ্যে জিম্মি মুক্তির ঘোষণার আশা নেতানিয়াহুর। এবং আজ আবারও ভারত পাকিস্তান মহরণ, নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই অস্থিরতায় ভুগছে। উত্থানের চেয়ে পতন বেশি হওয়ায় বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ ও আতঙ্ক। অথচ একটি দেশের অর্থনীতিকে শক্ত ভিত দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা এই খাতের, কিন্তু নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে দুর্বলতা ও অনিয়মের কারণে হারাচ্ছে আস্থা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। তবে বিশ্লেষকদের মতে শত দক্ষ নেতৃত্ব পেলে আগামী 1 দশকে পুঁজিবাজার হতে পারে দেশের অর্থনীতির বড় শক্তি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কেমন যাচ্ছে দেশের পুঁজিবাজার? বাজার নিয়ে বিনিয়োগকারীরাই বা কতটা আশাবাদী? এসব প্রশ্নের জুৎসই উত্তর মিলছে না, কারণ অনেকদিন ধরেই পুঁজিবাজারে উত্থানের চেয়ে পতনটাই বেশি, যার কারণে পুঁজিবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক। যেখানে একটি দেশের অর্থনীতির ভিত শক্ত করতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে আমাদের দেশে পুঁজিবাজার প্রায় অস্থিতিশীল হয়ে উঠছে। এর ফলে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, আর কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে পুঁজিবাজার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন অস্থির হয়ে উঠছে পুঁজিবাজার? কেনই বা শিল্পায়নে ভূমিকা রাখতে পারছে না? বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বের দুর্বলতা ও নানান অনিয়মের কারণে পুঁজিবাজারের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে। বড় ধরনের লোকসানের মধ্যে পতিত হয়েছেন বিনিয়োগকারীরা। দেখেন, সাধারণ বোধ ব্যবস্থায় বিনিয়োগকারীরা লাভ অর্জন করার জন্য পুঁজিবাজারে আসবে এবং কোম্পানি মূলধন সংগ্রহের জন্য আসবে। দেখেন, এখানে বিনিয়োগকারীদের লাভের কথা তো দূরে থাকুক, বাদ দেন, ওই আশা দুরাশাই রয়ে গেছে। বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা কি আছে? এই পুঁজির নিশ্চয়তা বিধান করার জন্য যে জবাবদিহিতার প্রয়োজন, এই জবাবদিহিতা কি এতকাল ছিল? আইনের শাসন কি এখানে আছে? এখানে কি আপনার মনে করেন ওই দুষ্টের দমন, শিষ্টের লালন, এরকম কিছু হয়? তবে এখনও দেশের শেয়ার বাজারে অপার সম্ভাবনা রয়েছে বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, শত দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামী 10 বছরে দেশের শেয়ার বাজার $1 ট্রিলিয়ন ইকোনমি দিতে পারবে। আমরা যেটা চ্যালেঞ্জটা দিতে পারি আজকে, আমরা মেসেজটা দিই এটা, যে আমাদের যদি ভালো নেতৃত্ব থাকে, কমিশন যদি সৎ একবারে ওরকম সত্য পাবেন না, আমরা কেউ সৎ না, খালি এসিসির চেয়ারম্যানটা সৎ হবে, এইসব আশা করে লাভ নেই। মোটামুটি গ্রহণযোগ্য একজন ব্যক্তি যে বাজার বোঝে, ইকোনমির ইকোসিস্টেমের সাথে শেয়ার বাজারের সিস্টেমটাকে সে ট্যাগ যে করতে পারবে, সেই প্রকৃত নেতা হবে। ঢাকা স্টক চিন্তা করে লাভ নেই, আমাদেরকে বদলাইতে পারবেন না, আমার 250 মেম্বার ফিক্সড, এদের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে পারবেন কমিশন। কমিশন ঠিক থাকলে আমরা এমনি ঠিক। পুঁজিবাজারে বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনতে বার্ষিক সাধারণ সভার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, মানসম্মত অডিট রিপোর্ট এবং তথ্য প্রবাহে স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দর্শক, দেশে পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শিপন। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেমনটি আমি বলছিলাম যে পুঁজিবাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্থার জায়গা হারাচ্ছে। প্রথম প্রশ্ন আমি যেটি করতে চাই, যে পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে এবং এর সমাধানটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পুঁজিবাজার এমন একটি বিনিয়োগের ক্ষেত্র যেখানে ঝুঁকি আছে, এবং এখানে যে বিনিয়োগকারীরা আসেন তারা কিন্তু জেনে শুনে আসেন যে এখানে ঝুঁকি আছে, পুঁজি যে বিনিয়োগ করবে সেই পুঁজির লোকসানের সম্ভাবনাও আছে।
এই জানার পরেও তারা এখানে আসেন, কারণ এখান থেকে লাভেরও বড় সম্ভাবনা রয়েছে। তবে এই যে ঝুঁকি নিতে হবে, এর জন্য যে একটি সুস্থ পরিবেশ দরকার, যে সুস্থ পরিবেশ নিশ্চয়তা দেওয়ার কথা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, তারা ক্ষেত্রটা তৈরি করে দিবে। বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে লাভ বা লোকসান যাই করুক, সেটি বিনিয়োগকারীর নিজের দায় হিসাবেই পরিগণিত হবে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত 5 আগস্ট 2024 সালের 5 আগস্টের পরে তার 4-5 বছর আগের চিত্র যদি আমরা শেয়ার বাজারে দেখি, তাহলে শেয়ার বাজারে দেখব যে এই সুস্থ পরিবেশের বড়ই অভাব ছিল। বাজারটাকে গুটি কয়েক জুয়াড়েও চক্র বা কারসাজি চক্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং সেখানে কিছু কিছু নিয়ম নীতি এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে মাঝে মাঝে এমন এমন নির্দেশনা দেওয়া হয়েছিল যেটি এই কারসাজি চক্রকারীকে তাদেরকে উৎসাহিত করেছিল। তারা একদিকে অর্থ এই পুঁজিবাজার থেকে লুটে নিয়েছে, অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের আস্থায় কিন্তু মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে এবং বিনিয়োগকারীরা কিন্তু বড় ধরনের লোকসানে পতিত হয়েছে। যেমন দেখেন, একটি খুবই ভালো একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিল শেয়ার বাজারে, যাতে শেয়ারের দাম পড়ে না যায়। এটি দেওয়া হয়েছিল 2022 সালে, এবং তখন শেয়ার বাজারে একটি নেতিবাচক প্রবণতা করোনা মহামারীর কারণে দেখা দিয়েছিল। তখন এই নিয়ন্ত্রক সংস্থা থেকে নির্দেশনা দেওয়া হলো যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের শেয়ার দামে ফ্লোর প্রাইস থাকবে। ফ্লোর প্রাইস অর্থাৎ এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের শেয়ারের একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়া হলো, যে তার নিচেই আর এই প্রতিষ্ঠানের শেয়ার দাম নামতে পারবে না। এতে কি হলো যে তখন অধিকাংশ কোম্পানির শেয়ার দাম ওই জায়গায় আটকে থাকে এবং তার লেনদেন হচ্ছিল না, এবং গুটি কয়েক কোম্পানির শেয়ার কিন্তু তখন লেনদেন হচ্ছিল, যেটি আসলে নিয়ন্ত্রক সংস্থা থেকে সুবিধাভোগী কিছু কারসাজি চক্রকারী তারা এই শেয়ারগুলো লেনদেন করছিলেন। ফলে যখন একটি 397টি প্রতিষ্ঠান যে শেয়ার বাজারে তালিকাভুক্ত, সেখানে যখন 15 বা 20টি কোম্পানির শেয়ার লেনদেন হবে, স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা কিন্তু ওই শেয়ারের দিকে ঝুঁকবে। তার ফান্ডামেন্টাল অবস্থা কেমন, এই কোম্পানির লভ্যাংশ কেমন দেয়, সেসব কিন্তু বিনিয়োগকারীরা চিন্তা করে না। ফলে এই গুটি কয়েক কোম্পানিতে কিন্তু সেই সময় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন, এবং কারসাজি চক্র কিন্তু এই শেয়ারটাকে অনেক উপরে তুলে নিয়ে যায়, তারা বের হয়ে যান, এবং বিনিয়োগকারীরা কিন্তু পরবর্তীতে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হন। এবং আমরা পরবর্তীতে দেখেছি যখন ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার দরপতন ঘটে, এবং এখনও পর্যন্ত কিন্তু বিনিয়োগকারীরা 60 থেকে 70% লোকসানে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই বাজারের উপর থেকে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে গেছে নিয়ন্ত্রক সংস্থার এই ধরনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে। একদমই অনেকগুলো কারণ আপনি বলছিলেন। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে এই যে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তো মুখ্য ভূমিকা পালন করে, আমরা বলতে পারি, এই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসলে কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, যেমনটি বলছিলাম যে নিয়ন্ত্রক সংস্থা থেকে বিভিন্ন ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের আস্থায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলা হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার কিন্তু কাজ না যে একটি প্রতিষ্ঠানের শেয়ার কোথায় যাবে বা কত লেনদেন হবে বাজারে, সেটি নির্ধারণ করে দেওয়া নিয়ন্ত্রক সংস্থার কাজ না। নিয়ন্ত্রক সংস্থার কাজ হলো বা তারা যে আইনগুলা করেছে সেই আইনগুলা বাজারে ঠিকমতো পরিপালন হচ্ছে কিনা সেটিই দেখা। একটি প্রতিষ্ঠানের শেয়ার দাম কোথায় থেকে কোথায় যাবে এটি বাজারে যে বিনিয়োগকারীরা তারাই কিন্তু নির্ধারণ করবে। এখানে কোনো বিনিয়োগকারী যে আইন রয়েছে সেই আইন লঙ্ঘন করে বিনিয়োগ করছে কিনা সেটি কিন্তু নিয়ন্ত্রক সংস্থার দেখা উচিত। কিন্তু আমরা দেখেছি যে নিয়ন্ত্রক সংস্থা এটি না করে তারা দাম নির্ধারণের মতো একটি পদক্ষেপ নিয়েছে। ফলে এই বাজারে যে সুস্থ পরিবেশটি ছিল না, এটি কিন্তু বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। সুতরাং বাজারে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে, এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে অযাচিত হস্তক্ষেপ বাজারে বন্ধ করতে হবে, এবং সূচক বা শেয়ারের দাম কোথায় যাবে সেটি বিনিয়োগকারীরাই নির্ধারণ করবেন ওই কোম্পানির ফান্ডামেন্টাল অবস্থার উপরে নির্ভর করে। তাহলেই কিন্তু এই একটি সুস্থ বাজার আমরা দেখতে পাবো, এবং সেখানে কিন্তু ভালো একটি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে। আপনিও নেতৃত্বের কথা বলছিলেন। বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্য আসলে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন পুঁজিবাজার থেকে। এক্ষেত্রে আসলে নেতৃত্বটা কিভাবে দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। বর্তমানে তো একটি বিশেষ পরিস্থিতি, এবং এই বিশেষ পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার একজন নতুন চেয়ারম্যান রয়েছেন। এর আগে আমরা যদি তাকাই নিয়ন্ত্রক সংস্থার 2 জন চেয়ারম্যানের দিকে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। দেশের কিন্তু সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি সেখান থেকে যোগ্য এবং সৎ নেতৃত্ব আসার কথা, কিন্তু আমরা বাস্তবে দেখেছি সম্পূর্ণ বিপরীত চিত্র। সর্বশেষ যিনি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার আমলে আমরা দেখেছি যে বেশ কিছু দুর্বল কোম্পানি কিন্তু শেয়ার বাজারে এসেছে। এমনকি নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসাবে
থাকা অবস্থায় আমরা কিন্তু দেখেছি তিনি ঢাকার বাইরে যে বন্ধ একটি কোম্পানির উৎপাদন দেখাচ্ছেন, যে উৎপাদন হচ্ছে, কোম্পানি চালু হচ্ছে, স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা কিন্তু ওই প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করবে এবং সেই সময় আমরা দেখেছি ওই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং বিনিয়োগকারীরা কিন্তু বড় ধরনের লোকসানে পতিত হয়েছেন। এছাড়া তিনি কিন্তু বেশ কিছু প্রোগ্রাম করেছেন দেশের বাইরে, রোড শোর নামে দেশের বাইরে প্রোগ্রাম করা হয়েছে। অভিযোগ আছে এইসব রোড শোর মাধ্যমে কিন্তু দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা পাচার করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে সর্বশেষ শেয়ার বাজারে সব থেকে বড় যে ক্ষতিটা করেছে সেটা হলো বেক্সিমকো সুকুক। এটির মাধ্যমে কিন্তু শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানে সুকুক কেনার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থা থেকে যেমন সুবিধা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এখানে প্রভাব ফেলা হয়েছিল এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপরে চাপ সৃষ্টি করে এই সুকুকে কিন্তু বিনিয়োগ করতে বাধ্য করা হয়, যেটি শেয়ার বাজারের থেকে বড় একটা অংশ কিন্তু টাকা এখান থেকে বাইরে হয়ে যায় এবং আমরা পরবর্তীতে দেখেছি যে শেয়ার বাজারে কিন্তু লেনদেনের খরা সৃষ্টি হয়েছে। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক খায়রুল হোসেন, তিনিও কিন্তু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তার আমলে আমরা দেখেছি যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো এসেছে ম্যাক্সিমামই দুর্বল কোম্পানি এবং যেটা কি শেয়ার বাজার সংশ্লিষ্টরা বলেন পচা কোম্পানি। এই কোম্পানিগুলো পরবর্তীতে আমরা দেখেছি যে ঠিকমতো লভ্যাংশ দিতে পারে না এবং যখন আইপিওতে এসেছে স্বাভাবিকভাবেই এটির আইপিওতে আসার পরে যে কোনো কোম্পানির শেয়ার দাম স্বাভাবিকভাবে একটু বাড়ে। পরবর্তীতে আমরা দেখেছি 6 মাস বা 1 বছরের ভিতরে কিন্তু এই কোম্পানিগুলোর শেয়ার দাম ফ্লোর করে ফেস ভ্যালুর অনেক নিচেই নেমে চলে এসেছে। এই যে দুর্বল কোম্পানিগুলোকে শেয়ার বাজার থেকে টাকা তুলে নেওয়ার সুযোগ করে দেওয়া নিয়ন্ত্রক সংস্থা থেকে, সেটি কিন্তু বাজারে মারাত্মক একটি নেতিবাচক প্রভাব ফেলেছে এবং নেতৃত্ব যে দুর্বলতা, স্বাভাবিকভাবে এখানে কিন্তু ভালো যে কোম্পানিগুলা তারা কিন্তু পুঁজিবাজারে আসতে চায়নি। ফলে কি হয়েছে, ভালো উদ্যোক্তারা একদিকে ব্যাংকে গিয়েছেন, তার অপরদিকে শেয়ার বাজারে কোম্পানির সংখ্যা খুবই কম। বাংলাদেশে কিন্তু আরজেএসসি থেকে নিবন্ধন নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে 2 লাখের উপরে এবং পাবলিক লিমিটেড কোম্পানি আছে 3777টি। বিপরীতে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মাত্র 397টি, অর্থাৎ যে পাবলিক লিমিটেড কোম্পানি রয়েছে তার মাত্র 10% কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে এখানে যে উদ্যোক্তারা রয়েছেন বাংলাদেশের যারা ব্যবসা করছেন তারা এই শেয়ার বাজারের উপরে কিন্তু আস্থা পাচ্ছেন না, যে কারণে তারা শেয়ার বাজারে আসছেন না। একদমই। শেষ যে প্রশ্নটি রাখতে চাই যে আগামী 10 বছরে দেশের শেয়ার বাজারে সত্যিই কি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে ভূমিকা রাখবে এবং সেটির সম্ভাবনা আসলে কতটুকু বা জটিলতাগুলো আসলে কি কি? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, বহির্বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে শিল্পায়ন বা উদ্যোক্তারা যখন তাদের ব্যবসা সম্প্রসারণ করেন অথবা নতুন যখন ভালো উদ্যোক্তা ব্যবসা শুরু করতে যান তখনও কিন্তু শেয়ার বাজার থেকে তিনি টাকা নেন। একটু আগে যেটি বলছিলাম যে আমাদের দেশের উদ্যোক্তারা কিন্তু শেয়ার বাজারের উপরে ভরসা পাচ্ছেন না, তারা শেয়ার বাজারে আসছেন না, তারা ব্যাংক থেকে টাকা নিচ্ছেন। তো এই শেয়ার বাজারকে যদি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় এবং উদ্যোক্তাদের যদি ভরসা দেওয়া যায় আপনি এখানে আসলে হয়রানির শিকার হবেন না, আপনি এখানে আসলে কোনো মাধ্যম আপনাকে অনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না, তাহলে কিন্তু উদ্যোক্তারা এখানে আসবেন এবং তারা এখান থেকে যখন অর্থ উত্তোলন করবেন এবং যখন কোম্পানির সংখ্যা, লিস্টেড কোম্পানির সংখ্যা শেয়ার বাজারে বাড়বে, স্বাভাবিকভাবে বিনিয়োগের ক্ষেত্র কিন্তু বাড়বে এবং বিনিয়োগকারীরাও কিন্তু এই বাজারে আকৃষ্ট হবেন। তারা যখন আকৃষ্ট হবেন স্বাভাবিকভাবে এখানে লেনদেনের গতি বাড়বে এবং এটি যে অর্থনীতিতে বলা হচ্ছে $1 ট্রিলিয়ন ভূমিকা রাখতে পারবে সেটি কিন্তু সম্ভব। আমরা যদি এই 5-7 বছর আগের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে 28 লাখের উপরে বিনিয়োগকারী কিন্তু এই শেয়ার বাজারে ছিল, তার আগে 33 লাখের উপরে বিনিয়োগকারী এই শেয়ার বাজারে ছিল, এখন মাত্র 16 লাখ বিনিয়োগকারী, অর্থাৎ অর্ধেকে নেমে এসেছে। যেখানে আসলে অর্থনীতির সাইজ বাড়ার সাথে সাথে এখানে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ার কথা, সেখানে আমরা দেখতেছি উল্টো অর্ধেকে নেমে আসছে। এই যে সুস্থ পরিবেশ নাই, যে কারণে কিন্তু বিনিয়োগকারী আসছেন না, উদ্যোক্তারাও এই বাজার থেকে টাকা তুলতে কিন্তু ভরসা পাচ্ছেন না যে তারা এই বাজার থেকে টাকা তুললে নিয়ন্ত্রক সংস্থা থেকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে। আবার যখন একটি কোম্পানি তালিকাভুক্ত হয় তাকে কিন্তু অনেক কিছু স্বচ্ছতার ভিতর দিয়ে যেতে হয়, তাকে প্রতি বছর একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে হয় যেটি অডিটর দিয়ে নিরীক্ষিত থাকতে হয় এবং তাকে কিন্তু প্রতি বছর একটি বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে হয় যেখানে সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। তবে আমাদের কিন্তু অভিযোগ রয়েছে যে এইসব এজিএমগুলোতে এজিএম পার্টি বলে একটি গ্রুপ রয়েছে যারা বিভিন্নভাবে উদ্যোক্তাদের হয়রানি করেন, তাদেরকে অপমানিত করার চেষ্টা করেন। স্বাভাবিকভাবে একজন ভালো উদ্যোক্তা এ ধরনের পরিস্থিতিতে
পরিস্থিতির মুখোমুখি হতে চাবেন না, এবং তিনি যখন তার প্রতিষ্ঠানকে লাভজনক অবস্থায় নিয়ে যাচ্ছেন তখন আরেকজনকে এই লাভের ভাগ দিতে যে তিনি কেন এই ধরনের হয়রানির শিকার হবেন। তো এই ধরনের হয়রানির শিকার যাতে তারা না হন এবং পরিবেশ যদি সুস্থ একটি পরিবেশ, বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা যায়, আমি বিশ্বাস করি আমাদের শেয়ার বাজারে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। একদমই, আমাদেরও প্রত্যাশা থাকবে যে সুস্থ পরিবেশে এবং দক্ষ এবং সৎ নেতৃত্ব দ্বারা যেন দেশের পুঁজিবাজার আরো বেশি উন্নত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শিপনের সঙ্গে। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। খুব শীঘ্রই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। বৈঠকের বরাত দিয়ে তিনি জানান, প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুত সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন। আমরা সেরকম একটা স্বপ্ন প্রত্যাশা নিয়ে আজকে এখানে যে ভবিষ্যৎ মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। সানন্দে সে প্রস্তাব উপস্থাপন করে বলবে একটি মাত্র প্রস্তাব আছে, এটা বাস্তব। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন, গণতান্ত্রিক ভবিষ্যৎ ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এদিকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের মানবাধিকার বিপর্যয় সামাল দেওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। The very, very positive reception in New York at the high-level week at the UN last week of the Bangladeshi delegation, to see Dr. Yunus and all of the political parties represented at the UN, and I think really goes to show how much progress has been made in the country, and the very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. চিকিৎসক ও নার্স সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দারা। হাসপাতালের বেডে 2 থেকে 3 দিন ভর্তি থাকলেও অনেক সময় মেলে না চিকিৎসা, এমনকি নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। স্বল্প কয়েকটি পরীক্ষা বাদে অন্যান্য পরীক্ষাও এখানে করা যায় না, ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। প্রতিনিধি জুয়েল শাহ বিকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোলার দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এখন কার্যত চিকিৎসাবিহীন এক হাসপাতাল। 2.5 লাখ মানুষের চিকিৎসার ভরসা এই প্রতিষ্ঠানটি আজ ধুঁকছে মারাত্মক চিকিৎসক ও নার্স সংকটে। 50 শয্যার হাসপাতালে 19 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত মাত্র 3 জন, তাও একজন অন্য উপজেলা থেকে আসেন। 34 জন নার্সের স্থলে রয়েছেন মাত্র 13 জন।
ফলে রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় বেডে পড়ে থাকছেন। কেউ কেউ বলেন ভর্তি হওয়ার পরও 2 থেকে 3 দিন পর্যন্ত চিকিৎসকের দেখা মেলে না। শিশু, নাক, কান ও গাইনোকোলজি কোনো বিভাগেই নেই বিশেষজ্ঞ চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার সুযোগও সীমিত। এক্স-রে, আলট্রাসোনো বা রক্তের বেশিরভাগ পরীক্ষাই বাইরে গিয়ে করতে হয়, যা দরিদ্র রোগীদের জন্য বাড়তি বোঝা। হাসপাতালে এক্সরে নাই, বাইরে যে এক্সরে করতে হয়। আমরা সবগুলো টেস্ট বাইরে থেকে করছি। হসপিটালে যদি কোনো গাইনি ডাক্তার থাকে তাহলে আমাদের আসতে বা যাইতে সমস্যা হয় না, ভালো হয়। স্থানীয়রা বলছেন চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন একটি খালি ভবন, যেখানে রোগীরা আসে আশায়, ফিরে যায় হতাশায়। বাচ্চারা এলে আমি ডাক্তার ধরে এসেছি, জ্বর, ঠান্ডা, হাসপাতালে কোনো শিশুবিজ্ঞ ডাক্তার নাই, সেজন্য যারা আছে তা করে দেখাতেছি। বাচ্চারা কিছুদিন আগে নিয়ে আইছি, ঠান্ডা ভালোই হয় না, এনে কোনো শিশু ডাক্তার নাই। মানুষ হাসপাতালে পড়ে রয়েছে বাড়ির মতনই, কেউ আসে না। এ বিষয়ে ভোলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, চিকিৎসক সংকট নিরসনে তারা কাজ করছেন। 2 জন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়াটা আমাদের একটু কষ্টের, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ডাক্তার সম্ভবত এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের নিয়োগ হয়ে যাওয়ার কথা 48 BCS-এর মাধ্যমে, প্রায় 3000 ডাক্তার, 2700 প্লাস 300 ডেন্টাল সার্জন। এটা নিয়োগ হইলে আমরা হয়তো কিছু চিকিৎসক পাবো, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দূর হয়ে যাবে। ভোলার দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন হাসপাতাল নয়, বরং নিঃশব্দ যন্ত্রণাঘর, যেখানে চিকিৎসা নয়, অপেক্ষায় রোগীর একমাত্র সঙ্গী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। লালমনিরহাট সদরে ছেলের ছুরিকাঘাতে সুশীলা কর্মকার নামের এক নারী নিহত হয়েছেন। উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পালপাড়া গ্রামে রোববার রাত 1টার দিকে ঘটনা ঘটে। নিহত সুশীলা কর্মকার ওই এলাকার মৃত ভেল্লো কর্মকারের স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত তার ছেলে নিমাই কর্মকারকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন ও তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তার মা সুশীলা কর্মকার ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত নিমাই ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে গ্রেফতার করে। ওই হচ্ছে গান ছাড়িয়ে দিছে, আমার শাশুড়ি বলেছে বাবা গানটা একটু ইয়ে কর, সাউন্ডও কমা, পাশে মানুষ ঘুমাসে না। ওই এখন হচ্ছে বন্ধ করলো, করে আসে কখন গেছে আমরা জানি না, আমরা শুইছি। আমার বড় ভাসুর যা ডাকে করছে কেউ একদম চাকু বানবার গেল, বাজারে তো একজনক নাকি ধরবে ধরছে, এই পর্যন্ত হাত কেটে গেছে, 8টা সিলাই দিছে। পরে ওই জায়গা থেকে এসে আমার হাজব্যান্ড এই জায়গা মানে যাবে, আমি যাবার দিব না, ও ওই জায়গা ছুটাইছে। তারপর হচ্ছে ওই পাশের বাড়ির 2 জনক ছুটাইছে। তারপর আমার শাশুড়ি নিয়ে যায় তেপতি, মুখ লোক ছুটাইছে, আমাকে তো ঘাড়ত ডাঙাইছে, ডাঙায় ফেলে দিছে। তাছাড়া উইয়ের বড় ভাই কানেক ডাঙাইছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি কর্মী। বন্দি শিবিরে গ্রেটাকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো, এমনকি শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, তাকে নির্যাতন করার পাশাপাশি ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া আন্তর্জাতিক অধিকার কর্মীদের কাছ থেকে। ইসরায়েলের বন্দী দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন তারা। তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক বলেন, ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়ার অধিকার কর্মী আজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার।
তাদের ভাষ্যমতে থুনবার্গকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আটক করার পর অধিকার কর্মীদের খাবার, সুপেয় পানি ও ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করার কথা জানান ইতালির সাংবাদিক লরেনজো আগোস্তিনো। তিনি বলেন, গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, বয়স মাত্র 22 বছর। তাকে অপমান করা হয়েছে, তার গায়ে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে একটি ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে। দুর্ব্যবহারের কথা জানান আটক হওয়ার পর ফিরে আসা আরও কয়েকজন অধিকার কর্মী। আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালা জানিয়েছে, বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তাদের খাবার, পানি, ওষুধ কিছুই দেওয়া হয়নি, টয়লেটে যেতে দেওয়া হয়নি। আইনজীবীদের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়েছে, তাদের আইনি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 137 জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক, অন্যান্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, টিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা। বিশ্বাস, জাগো নিউজ। আগামী কয়েকদিনের মধ্যে গাজায় থাকা জিম্মিদের মুক্তির বিষয়টি ঘোষণা দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামাস নিরস্ত্র হবে এবং গাজা বেসামরিকীকরণ হবে। এটা সহজ বা কঠিন হোক, এটা অর্জিত হবেই। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সম্মত হয়ে হামাস শুক্রবার বিবৃতি দেওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন। তবে হামাস যে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা চেয়েছে তা নিয়ে তিনি কিছু বলেননি। এদিকে সোমবার থেকে যুদ্ধবিরতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মিশরে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি চুক্তির বিষয়ে হামাসের বিলম্ব সহ্য করবে না। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। পরে তিনি আরেক পোস্টে জানিয়েছেন, ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের 20 দফায় অবিলম্বে লড়াই বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়টি আছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির জন্য তারা একটি আদেশ জারি করেছে। এতে ইসরায়েলি সেনাদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপে 3 বারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। রোববার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান, এবার নারী বিশ্বকাপে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশের কাছে। নারী ক্রিকেটে একদিনের ফরম্যাটে অতীতে কোনোদিনও পাকিস্তান হারাতে পারেনি ভারতকে। বিশ্বকাপে তারা যে দল নিয়ে এসেছে এবং যে ফর্মে রয়েছে তাতে এবারও পাকিস্তানের তুলনায় ভারত শক্তিশালী ফেভারিট। তবে ফল যাই হোক, ম্যাচ শুরুর আগেই একটা বিতর্ক সৃষ্টি হতে যাচ্ছে, কারণ মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যান্ডশেক বিতর্ক ও বৃষ্টির আশঙ্কা। কারণ ভারতীয়রা জানিয়েছে পাকিস্তানের সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না। যদিও মাঠের খেলা ভারত লক্ষ্য রাখছে তাদের অপরাজিত ধারাবাহিকতা ধরে রাখার দিকে। দুই দল এখন পর্যন্ত 11টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ভারত। প্রতিটি ম্যাচেই ভারত জিতেছে কমপক্ষে 80 রানে বা 5 উইকেটের ব্যবধানে, অর্থাৎ পাকিস্তান একবারও জয়ের কাছাকাছি যেতে পারেনি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপর সম্ভাবনাতে অস্থির দেশের পুঁজিবাজার, নেতৃত্বের দুর্বলতা ও অনিয়মের কারণে হারাচ্ছে আস্থা, বলছেন বিশ্লেষকরা। শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার। 2.5 লাখ মানুষের চিকিৎসক মাত্র 2 জন, চিকিৎসক সংকটে ভোলার দৌলতখানে চিকিৎসা বন্ধের উপক্রম, ভোগান্তিতে রোগীরা। ইসরায়েলে গ্রেটা থুনবার্গ সহ ফ্লোটিলা কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ, কয়েকদিনের মধ্যে জিম্মি মুক্তির ঘোষণার আশা নেতানিয়াহুর।
এবং আজ আবারও ভারত পাকিস্তান মহরণ, নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।